ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু হ্যাঁ, বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে। হুজুর, বনে এক নতুন ভয় এসেছে। দেখছি আজ থেকে মানুষের ওপরও আক্রমণ আরম্ভ হলো। না, এ বাড়িতে আর থাকা চলে না। রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রাম্যময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। বিমল, বিমল, আরে এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো কুমার, কি হলো? ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প। প্রধানত রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা বিমল কুমার অ্যাডভেঞ্চার সিরিজের 3টি কাহিনী: বনের ভিতর নতুন ভয়, পিশাচ ও অদৃশ্যের কীর্তি। গল্প পাঠে সম্বুদ্ধ, গল্পের সূত্রধর আমি স্পন্দন। শুরু হচ্ছে আজকের প্রথম কাহিনী, বনের ভিতর নতুন ভয়। কোচবিহার থেকে মটর ছুটেছে, আলিপুর গেল, কুমারগ্রাম পিছনে পড়ে রইল, এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসমহাশয় কোচবিহারের বড় চাকরি করেন। তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কোচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড় করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কোচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার দিন 2-3 সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কোচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকেল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ের শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকা বাঁকা পথ, দুই পাশে চাষাদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুল গাছের ছোপের পর ছোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্টু জন্তু ভেবে ল্যাজ তুলে তেড়ে আসছে, এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে খেউ খেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এসব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছল। একতলা সমান উঁচু শাল কাঠের খুঁটির উপর শিকারের এই ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কোচবিহারি রক্ষী এখানে থাকে। আগেই তাকে খবর দেয়া হয়েছিল, সে এসে গাড়ি থেকে মোটমাট সব নামিয়ে নিয়ে গেল। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর উপর উঠে গেল। সেখান থেকে চারদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো। একদিকে ভুটান পাহাড় আকাশের দিকে মুকুট পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে, এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখবার জন্যে ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে, এবং বহু দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে একটা দুটো গরুর হাম্বা রব।
বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বলল, ভালোই তো। দেখো, কলকাতায় অনেক দিন ধরেই লক্ষ্মী ছেলের মতো হাত গুটিয়ে বসে আছি। একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার হয়েছে। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে শীত নিয়ে এলো। 3টে পুরু গরম জামার উপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যাচ্ছে না। রক্ষী ঘরের ভেতরে এসে জিনিসপত্র গোছাচ্ছে। বিমল তাকে ডেকে জিজ্ঞাসা করল, ওহে, তোমার নামটা কি শুনি? আগে শ্রী নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে অনেক দিন হুজুর। কাল ভোরে আমরা যদি বেরোই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে? আগে ওই জঙ্গলে বড়া তো পাওয়া যাবেই, বাঘও আছে হুজুর। কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি। আজ সকালে উঠে দেখেছি কাছেই ওই ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে দিয়েছে। তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা হয়তো বেশি দূর যায়নি। আচ্ছা নিধিরাম, জঙ্গলে যাওয়ার জন্য কি কোনো লোক পাওয়া যাবে আমাদের সঙ্গে? নিধিরাম একটু ভেবে বলল, হুজুর, লোক পাওয়া শক্ত হবে হুজুর। কেন? আমরা তাদের ভালো করেই বকশিস দেব। সে তো জানি হুজুর, সপ্তাহখানেক আগে হলো যত চাইতেন তত দিতে পারতুম, কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধহয় লোক পাওয়া যাবে না হুজুর। বিমল বিস্মিত স্বরে বলল, কেন নিধিরাম, হপ্তাখানেকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব বেড়েছে? নিধিরাম মাথা নেড়ে বলল, না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা সওয়া হয়ে গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ তো মানুষ খায় না, তাই না? কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবুও লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম শুল্ক স্বরে বলল, হুজুর, বনে এক নতুন ভয় এসেছে। নতুন ভয়? নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না হুজুর, বাঘও নয়, পাগলা হাতিটাদিও নয়, এ এক নতুন ভয়। এ ভয় যে কি, এ চেহারা যে কি রকম, কেউ তা জানে না, কিন্তু সকলেই বলেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে হুজুর। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। নিধিরাম বলল, জানেন হুজুর, এই নতুন ভয়ে এসে 1 সপ্তাহের ভেতরে 3 জন মানুষকে প্রাণে মেরেছে। বলো কি? আগে হ্যাঁ, ছিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল। হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো, তারপর ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সকলে ছুটে গিয়ে দেখলে তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে হুজুর। বান? হ্যাঁ, ছোট একটি বান, 1 বিঘতের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছড়ে না হুজুর। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বলল, তারপর? 3-4 আগে এক কাঠুরেও দুপুরবেলা বনের ভেতর ওরকম চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির উপরে ওই রকম ছোট একটা বান বেঁধা ছিল। তারপর? কাল বনের ভেতরে আমাদের গায়ের অচিমুদ্দির লাশ পাওয়া গেছে, তার পায়ের উপরেও বেঁধা ছিল সেই রকম একটা বান। বলুন হুজুর, এরপরেও কি আর কেউ ওর ভিতরে যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগলো। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল, নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। 3 মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা? কিন্তু যারা এই খুন করেছে তাদের কোনো সন্ধানই কি পাওয়া যায়নি? কিছু না হুজুর, লোকে বলে এ মানুষের কাজ নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি হুজুর। প্রত্যেক বানই এসে বিঁধেছে পায়ের ওপরে, এও একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা যায় না। কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কোপরেজ মশাইও লাশগুলো দেখে ওই কথাই বলেছেন। একটা বান দেখতে পেলে ভালো হতো। দেখবেন হুজুর, দেখবেন। হ্যাঁ,
আমি এখনই একটা বান নিয়ে আসছি, দাঁড়ান। বিমল জানলা দিয়ে কুয়াশামাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরা ওই বনের ভেতর প্রবেশ করব। কে জানে শিকার করতে গিয়ে আমরাই কারুর শিকার হব কিনা। কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো অর্থ হয় না। হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পাই বা বানটা মারবে কেন? এমন সময় নিধিরামের পুনঃপ্রবেশ। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোকে জিনিসটা সাম্পিলে ধরে পরীক্ষা করলে। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। মুখে বিস্ময়ে স্পষ্ট আভাস জানিয়ে বিমল বলল, কুমার, দেখেছো? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে। সত্যিই তাই। এক বিগত লম্বা পুচকে একটা কাঠি, তার ডগায় খুব ছোট্ট এক ইস্পাতের চকচকে ফলা, অবিকল বর্ষার মতো দেখতে। কুমার বলল, মানুষ যদি দূর থেকে এই একরত্তি হালকা বর্ষা ছোড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বলল, এই যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিল। আচ্ছা নিধিরাম, বনের মধ্যে অসীমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? তা পারবো, কিন্তু হুজুর, এরপরেও কি আপনারা ভুতুরে বনে যেতে চান নাকি? বিমল হেসে বলল, ভয় নেই নিধিরাম, ভয় নেই। এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠায়নি। তুমি নিশ্চিন্ত থাকো, আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে আর পায়ের ওপরে। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষার যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল তারা। বিমল বলল, সাবধানের মান নেই, কি জানি, বলা তো যায় না। উপরি উপরি দুই পেয়ালা কফি পান করে হাড় ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারদিকে সোনার জল ছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখানে থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা তখন একেবারে বনের কাছে এসে পড়ল। নিধিরামের সাহস আর কুলল না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না। তোমাকে বলি দেওয়ার জন্য আমরা ধরে আনিনি নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও অসীমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের ভেতরে ঢুকেই এই পথটা যেদিকে ডান দিকে মোড় নিয়ে ফিরে গেছে, ঠিক সেইখানেই হুজুর। বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখল। তারপর সাবধানে বনের ভেতরে প্রবেশ করল। সব বন যেমন হয়, এও তেমনই। বড় বড় গাছ, ঝাঁকড়া ডালপাতা ভরা, মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টা করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্য লতা এবং গাছের তলার দিকগুলো অদৃশ্য হয়ে গেছে ঝোপে ঝোপে আগাছায়। কিন্তু সব বন যেমন হয়, এও তেমনই বন বটে। তবু এখানকার প্রত্যেক দৃশ্য ও প্রত্যেক শব্দের মধ্যে কেমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে। এই বনকে যা সম্পূর্ণ এবং অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরছে, সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ।
সেইখানে দাঁড়িয়ে পড়ে বিমল বলল, এইখানেই অছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করবার পক্ষে এ একটা চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালো, তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বলল, বিমল, ও ঝোপে সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজন বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বলল, কই কই বাঘ? ঝোপের বাঁ পাশের তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির উপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে। এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুঁড়ল, কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে তখন সারা বন কেঁপে উঠল। গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারিদিকে উড়ে পালালো। তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল না। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিকে ওদিকে ছুটে পালাল। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও নড়ল না, তবে কি ওটা মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুফাঁক করে উঁকি মেরে দেখল বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল। কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে পার করল। তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল। বিমল অবাক হয়ে দেখল সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বলল, সেই খুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ। এ বনে বাঘেরও নিস্তার নেই। বর্ষাটা ছিল বাঘের তল পেটে। আচ্ছা বিমল, অমন জায়গায় বর্ষাটা মারল কি করে? বিমল খানিকক্ষণ ভেবে বলল, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুঁড়তে পারবে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে। বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতেই হয় যে এই বর্ষা ছুঁড়েছে সে নিশ্চয়ই ছিল বাঘের পেটের নিচে। হয়তো বনের এই অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপে ঝাপে লুকিয়ে। কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল ঠিক সেই সময়তেই বর্ষাটা মারা হয়েছে। আচম্বিতে বিমলের চোখে পড়ে গেল কুমারের শিকারী বুটের ওপর। সচকিত স্বরে বলে উঠল, কুমার কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সভয়ে দেখল তার শিকারী বুটের ওপর বিঁধে রয়েছে একটা ছোট্ট বর্ষা। হাতকে উঠে এসে তখনই সেটাকে টেনে ছুঁড়ে ফেলে দিল। এ কি? ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। উহ, ভাগ্যিস শিকারি বুটটা পড়েছিল। কিন্তু কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে ওপরের নিচে আশপাশের চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। কিন্তু উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারল না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই। যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃষ্ট দৃষ্টি নিক্ষেপ করছে, এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তেই সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন একটা ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুঁড়ল। সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। বিমল, ওটা কি জন্তু? দেখতে হবে।
বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই বিস্ময় চিৎকার করে উঠল, বিমল, বিমল, আরে এদিকে এসো তাড়াতাড়ি। কি কুমার, কি হলো? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না। সে যেন একেবারে থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বলল, কুমার, কুমার, এও কি সম্ভব? মাটির উপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি। লম্বা এসে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট্ট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথার চুল, চোখ, নখ, ভুরু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকমই এক কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই 1 বিঘতি মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের কাছে ধরল। সেই 1 ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের উপরে লুটিয়ে পড়ল। শিউরে উঠে এসে আবার তাকে মাটিতে শুইয়ে দিল। কুমার হতভম্বের মতো বলল, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয় বনবাসী হয়েছে? তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারাই খালি আমাদের মতো নয়। এই পকেট সাইজের মানুষগুলো আমাদের মতোই বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রুদের মারতেও পারে। সুতরাং এরও বুদ্ধি হয়তো মানুষেরই মতো। জানি না এর দলে আরও কত কত লোক এখানে লুকিয়ে আছে। ওই যা, কুমার, কুমার পালাচ্ছে! এই ধরো ধরো, ওদিকে। বিমল, বিমল, তুমি ওদিক দিয়ে ধরো, পালিয়ে যাচ্ছে, ধরো। ইতিমধ্যে কখন যে 1 বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তারা কেউ তা টের পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাসের জমির উপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুকটা তুলে নিয়ে কেন যে গুলি ছুঁড়ল তাও সে নিজেও জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্যে নয়। কিন্তু যেমনি ক্রম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে সামনে পেছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুতগতির রেখার পর রেখা যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু মিথ্যা চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সেই অঞ্চলে আর দেখা যায়নি, বা বিষাক্ত বর্ষা ছুঁড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে। শেষ হলো আজকের প্রথম গল্প, বনের ভিতর নতুন ভয়। এবার আপনাদের জন্য শুরু হচ্ছে দ্বিতীয় গল্প, পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা তো মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এ বাড়িতে বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বলল, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছিলেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন।
পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছটার ক্ষতি করে, সেই ভয় কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রাম্যময় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল, এবং তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে, তার দেহের ভেতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রস আর রক্ত একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রাম্যময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন তার ত্রিসীমানায় না যায়। আচ্ছা, তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের ভেতরে যেতেন না? যেতেন বই কি, বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস দেড়েক আগে আর এক সকালে বাগানের ভেতরে আর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে সে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনই লম্বা লম্বা কালশিরার ডোরা, আর তার দেহের ভেতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, তারপর রামময় বাবু কিভাবে খুন হলেন সেই ব্যাপারটা বলুন। খুন? না না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রাম্যময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতে তার মৃত্যু হয়েছে। আচ্ছা, তার দেহেতেও কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বলল, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু যুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? হ্যাঁ, রাম্যময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। আপনার আর কিছু বলবার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়। রাম্যময় বাবু মারা যাওয়ার আগেই ওই বাগানের ভেতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুর আর চিয়ামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত কি রস থাকতো না। দেখুন, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাতে। সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রাম্যময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না। কিন্তু আমরা যদি এখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থালাভের জন্য, নরহত্যার জন্যে নয়। আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকালে আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটের দিকে চলে যাচ্ছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাজমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে, বাড়ির পেছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মিশতে মিশতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই। কিন্তু হ্যাঁ, বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে। কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহর ভেতরে এসে আশ্রয় নেয়।
তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। আর লোকের কথা মানতে গেলে বলতে হয় ওই পাশের ওই বাগানে অমনি কোনো এক জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যের অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছে। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভেতরে কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের ওপর এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি বলো ওই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো, ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে। কুমার এবার বাধা দিয়ে বলল, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বলল না। চারদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশ ঘনিয়ে উঠেছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে উঠে দাঁড়ালো। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্য মুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া তো। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, এই দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলল, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রে ও বাগান বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এ হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছগুলোকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের খুব একটা দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বলল, কুমার, তোমার আর আমার দুজনেরই তো বাগানের শখ আছে, কিন্তু এই রকম অর্কিড কি কোথাও দেখেছো? না, এগুলি বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাহ বাহ, কি চমৎকার! আরে দেখো কুমার, দেখো, সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপর যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে ওইটা দেখো। অর্কিড যে এত বড় আর ফুল যে এমন অদ্ভুত হয়, তাহা না দেখলে বিশ্বাস করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরছে। এই যে রক্তমুখী অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল, এই শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে কালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণ কান্না শুনেছি, কিন্তু একে বধ করল কে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রেই তা বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতির লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যের পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে শুরু করল। বাড়িওয়ালা সত্যি কথাই বলেছিল, সন্ধ্যের পরে ভয়ে এদিকে কেউ একটা আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষের সাড়াই পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে
কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহর দিকে তাকিয়ে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করেছিল যে এখানে কোনো এক অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি সুবাস পাচ্ছ? পাচ্ছি, কিন্তু এই বাগানে সকালে কোনো ফুলও দেখিনি আর কোনো সুগন্ধও পাইনি। হয়তো ও ফুল রাত্রে ফোটে। আমার যেন মনে হচ্ছে এই সুবাস আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ, আর সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ল বিষম ছটপট করতে করতে। কি হলো কুমার, কি হলো? চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি দুইবার গুলি বৃষ্টি করল। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও দুবার ছোঁড়বার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শোঁ আর দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোঁড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। বইয়ে পড়েছিলাম, দক্ষিণ আমেরিকা ও কিছু কিছু দেশে এমনও জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকমেরই মারাত্মক অর্কিড এনে এখানে পালন করেছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলের সুবাস জাগার সঙ্গে সঙ্গেই সে রক্ত পান করতে চাইত। তখন তার সুবাস ছড়িয়ে নানা জীবজন্তুকে তার কাছে আকর্ষণ করে আনত। এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো সুর দিয়ে তাদের আক্রমণ করত। শেষ হলো আজকের দ্বিতীয় গল্প, পিশাচ। এবার শুরু তৃতীয় এবং অন্তিম গল্প, অদৃশ্যের কীর্তি। বিমল আর কুমারের জন্য ভৃত্য রামহরি যখন বৈকালিক চা নিয়ে এলো, কুকুর বাঘা তখন টেবিলের তলায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে সেই সব স্বপ্ন দেখছিল। কুকুর ছাড়া আর কেউ সেই স্বপ্ন দেখতে পারে না। কিন্তু রামহরি চা আনামাত্র বাঘার ঘুম চট করে ভেঙে গেল। সে প্রথমে মাথা তুলল, তারপর চায়ের টেবিলের দিকে মুখ ফিরিয়ে 2-3 বার নাক কুঁচকে গন্ধ টেনেই টের পেল চায়ের সঙ্গে আর চপ, কাটলেট, অমলেট বা আমিষের কোনো সম্পর্ক নেই। অতএব বাঘা আর অকারণে চতুষ্পদে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে শরীরটাকে কষ্ট দিতে চাইল না। সে আবার চোখ মুদে স্বপ্ন লোকে ফিরে গেল। স্যান্ডউইচ সহযোগে বিমল ও কুমার পেয়ালার চা শেষ করতেই নিচে থেকে শোনা গেল, বিমলবাবু, কুমারবাবু বাড়িতে আছেন নাকি? কুমার বলল, ইন্সপেক্টর সদানন্দবাবুর গলা না? এই রামহরি, ওকে ওপরে নিয়ে এসো তো। সদানন্দবাবু ভেতরে এসে দাঁড়ালেন। তার মুখের ওপর স্পষ্ট ফুটে উঠেছে অত্যন্ত দুর্ভাবনার চিহ্ন। বিমল শুধল, ব্যাপার কি সদানন্দবাবু? কোনো শক্ত মামলা ঘাড়ে পড়েছে নাকি? চেয়ারের উপর বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সদানন্দবাবু বললেন, হ্যাঁ, একটা শক্ত মামলায় জড়িয়ে পড়েছি বটে, কিন্তু মামলায় পুলিশ না ডেকে ওঝা ডাকাই উচিত। তার মানে ব্যাপারটা ভৌতিক নাকি? কুমার, পুলিশের কেস নিয়ে আমাদের কথা বলা উচিত নয়, কারণ গোয়েন্দাগিরির কিছুই আমরা জানি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা যদি হয় ভৌতিক, তাহলে তা নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। তাহলে আপনিও ভূত মানেন? বিমল ভুরু কুঁচকে বলল, ভূত? মোটেই নয় মশাই, মোটেই নয়। কিন্তু ভূতের গল্প শুনতে আমি ভারী ভালোবাসি। ভূত টুত আমি মানতাম না মশাই, কিন্তু যে বেয়ারা মামলায় পড়েছি সেটাকে ভৌতিক ছাড়া আর কি বলবো বুঝতে পারছি না। আপাতত হাতে কাজ নেই। ঠিক আছে, আপনার ভূতের গল্প শুনতে মন্দ লাগবে না, বলুন।
দেখুন, ভূতের দৌরাত্ম্যের কথা প্রায়ই শোনা যায়। অমুক বাড়িতে চারিদিক থেকে ইট পাটকেল পড়ছে, নানা রকম গোলমাল হচ্ছে, এমনই সব অভিযোগ প্রায় থানায় আসে। কিন্তু সদল বলে তদন্ত করতে গিয়ে প্রায়ই আমরা আবিষ্কার করি যে সব উৎপাতেরই মূলে আছে পাড়ার সব দুষ্টু লোক। ভেবেছিলাম এবারে ব্যাপারটাও সেই শ্রেণীরই হবে। অভিযোগ এসেছে জোড়াসাগর চৌধুরী বাড়ি থেকে। চৌধুরীরা হচ্ছে কলকাতার বনেদি পরিবার। তাদের বসত বাড়ির বয়স 150 বছরের কম হবে না। এ বাড়িতে ভূতের উৎপাতের কথা কখনো শোনা যায়নি, কিন্তু কিছুদিন থেকে সেখানে যেসব কাণ্ড শুরু হয়েছে তা অত্যন্ত আশ্চর্য। আচম্বিতে দুমদাম করে দরজা জানলা খুলে যায়, টেবিল চেয়ারগুলো জ্যান্ত হয়ে ঘরময় ছোটাছুটি করে, পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে ভেঙে খান খান হয়ে যায়। যাদের শূন্যে ওড়বার কথা নয় সেই সব বাসনকোসন শূন্যে উঠে পাখির মতো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, আবার মাটির উপরে নাকি আছড়ে পড়ে। অথচ কারা যে এসব কাণ্ড করছে তা দেখা কি বোঝা যায় না। ধনী চৌধুরী বাড়ির সর্বত্রই শিখ গোর্খা পাহারা রয়েছে, কিন্তু অদৃশ্য শত্রুর কীর্তি দেখে তারা দস্তুর মতো হতভম্ব হয়ে গেছে। খবর পেয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হলাম। তখন সকালবেলা, দিনের আলোয় কোনো আবছায়া নেই। আমি বাড়ির চারদিকে পাহারাওয়ালাদের দাঁড় করিয়ে দিলাম এবং তাদের উপর হুকুম রইল কারুকে যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে না দেয়। তারপর বাড়ির ভেতরে ঢুকলাম। সর্বপ্রথমেই আমাকে ভয়াবহ অভ্যর্থনা করলো একখানা থান ইট। কোথা থেকে কে যে ছুড়ল কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ইটখানা শো করে আমার মাথার উপর দিয়ে চলে গিয়ে দুম করে দেওয়ালের উপরে গিয়ে পড়ল। চৌধুরীদের কর্তা বগলাবাবু বললেন, দেখলেন তো? আমি মাথা বাঁচাবার জন্য তাড়াতাড়ি সামনের একটা ঘরে ঢুকে পড়ে বললাম, এই কাণ্ড কি সর্বদাই হচ্ছে? সর্বদাই। স্থানকাল পাত্র নেই, বাড়ির যেখানে মানুষ থাকে সেইখানেই উপদ্রব। কিন্তু উপদ্রবে আমাদের প্রাণ এরই মধ্যে যায় যায় হয়ে উঠেছে। ঘরের কোনো দরজা বন্ধ রাখবার উপায় নেই। ভেতর থেকে বন্ধ করলে দরজার খিল কখন যে আপনি খুলে যায়, কখনো বাইরে এমন ধাক্কার পর ধাক্কা পড়তে থাকে যে আমরাই খুলে না দিয়ে পারি না, অথচ দেখতে পাই না কাউকেই। বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছে চোখের সামনে। এই ঘরেরই অবস্থা দেখুন না। ঘরের ভেতর তাকিয়ে দেখলাম চারিদিকেই বিশৃঙ্খলা। কোথাও একটা প্রকাণ্ড দেওয়াল আয়না মেঝের উপর চুরমার হয়ে রয়েছে, কোথাও একখানা ভাঙা চেয়ার বা উল্টানো টেবিল, আবার কোথাও বা ছিঁড়ে পড়া আলোর ঝাড়ের টুকরো ছড়ানো। একদিকে তখনও দুখানা আস্ত চেয়ার ছিল। আমি বসবার জন্য তাদের একখানার দিকে অগ্রসর হলাম, কিন্তু চেয়ারখানা জীবন্ত হয়ে এমন অদ্ভুত তাণ্ডব নাচ শুরু করে দিল যে উদয়শঙ্করও থাকলে অবাক হয়ে হার মানতেন। আমি যতই তাকে হাতে নাতে গ্রেপ্তার করার চেষ্টা করি, সে ততই আমার হাত ছাড়িয়ে নাচতে নাচতে একে বেঁকে তফাতে সরে যায়। তখন হার মেনে চেয়ারম্যানকে আমি ছেড়ে তাড়াতাড়ি পিছিয়ে এসে ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে বললাম, ঘরের ভেতর যদি কেউ এসে থাকে তাহলে দেখি সে কেমন করে বেরিয়ে যায়। বলেই বন্ধ দ্বারের উপরে পিঠ রেখে দাঁড়ালাম। আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই নৃত্যশীল চেয়ারখানা সশব্দে আমার বদলে মেঝের উপর পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল। পর মুহূর্তে শুনলাম খিল খোলার ও ধড়াস করে দরজা খোলার শব্দ। ফিরে এসে দেখি যে দরজা স্বহস্তে বন্ধ করে দিয়েছি তা আবার খুলে গেছে। অর্থাৎ ঘরের ভেতর যাকে বন্দি করতে চেয়েছিলাম সে আর ঘরের ভেতর নেই। বগলাবাবু শুকনো গলায় বললেন, দেখছি আজ থেকে মানুষের ওপরও আক্রমণ আরম্ভ হলো। না, এ বাড়িতে আর থাকা চলে না। আমি বললাম, রহস্য আমি এখনো বুঝতে পারছি না। বগলাবাবু আমাকে বাড়ির সব ঘর এক এক করে দেখান দেখি। প্রথমে বাড়ির একতলার ঘরগুলো পরীক্ষা করতে লাগলাম। 7-8খানা ঘর পরীক্ষা করবার পর একখানা অদ্ভুত ঘর দেখলাম। একটি মাত্র দরজা ছাড়া তার আর কোথাও জানলা নেই। সে যেন এক গুহা ঘর। বগলাবাবু বললেন, এখানা হচ্ছে কর্তাদের আমলের ঘর। এমন অন্ধকূপ তারা যে কেন তৈরি করিয়েছিলেন কেউ তা জানেন না। আমি এটাকে গুদামঘর করে রেখেছি। ঘরে ঢুকে দেখলাম তার ভেতরে রয়েছে অনেক পুরনো আসবাব ও যজ্ঞ বাড়িতে ব্যবহার করার জন্য বড় বড় কড়া, পেতলের হাঁড়ি, থালা, গামলা। বগলাবাবু বললেন, না, আগেই তো বলেছি, যেখানে মানুষ থাকে না সেখানে উপদ্রব হয় না। ঘরের মেঝেতে কিরকম পুরো ধুলো জমে আছে দেখছেন তো?
এ ঘরে আমরা আসি কালে ভদ্রে কদাচ, কিন্তু কি দেখুন দেখুন। বলেই তিনি অঙ্গুলি নির্দেশ করে দরজার নিচের দিকটা দেখিয়ে দিলেন। স্তম্ভিত নেত্রে দেখলাম দরজার সামনেই ধূলি ধূসরিত মেঝের দাগের উপর দাগ পড়েছে। সে দাগ কি করে কেন হচ্ছে জানি না, সেগুলো ঠিক যেন চোখের অগোচর শূন্য থেকে ঝরে পড়ছে আর ঝরে পড়ছে। সে দাগগুলো যদি পায়ের দাগ হয় তাহলে তেমন অদ্ভুত পায়ের দাগ আমি জীবনে দেখিনি। কেউ যেন ঠিক হাতের মতো দেখতে অদৃশ্য পায়ের আঙুলগুলো ছড়িয়ে 5 আঙুলের ডগার উপর ভর দিয়ে হেঁটে হেঁটে ঘরের ভেতর ঢুকছে। আমরা দুজনেই আতঙ্কে শিউরে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালাম এবং সেখান থেকেই দেখতে পেলাম আঙুল ছড়ানো হাতের মতো অদৃশ্য পায়ের ভীষণ দাগগুলি আবার বাইরের দিকে এগিয়ে আসছে, পদশূন্য, পদচিহ্ন। দেখুন, আমি কাপুরুষ নই। পুলিশে চাকরি নিয়ে অনেক গুন্ডা, খুনে আর ডাকাতের সঙ্গে নির্ভয় লড়াই করেছি। ভূতপ্রেত কখনো মানিনি, কিন্তু স্পষ্ট দিনের আলোয় এই অপার্থিব দৃশ্য সচক্ষে দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হলো না। কোনো রকমে সপ্রতিভ ভাব বজায় রেখে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়লাম। এখন বলুন বিমলবাবু, কি ভৌতিক কাণ্ড, না ভোজবাজি, না আমরা জেগে জেগেই স্বপ্ন দেখছি? হ্যাঁ। বিমল অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগলো, তারপর বলল, সদানন্দবাবু, আমি ভূত মানি না। তবে এসব কি? পরে হয়তো বলতে পারবো। আপাতত একটা কাজ করতে পারবেন? কি কাজ বলুন? বগলাবাবুকে গিয়ে বলুন যেখানে পায়ের দাগ দেখেছেন সেই গুদাম ঘরের দরজার সামনে তিনি যেন একটা মজবুত কোলাপসেবল গেট লাগিয়ে দেন। তাতে লাভ? পরেই বুঝতে পারবেন। 2 দিন পরে সদানন্দবাবু এসে বললেন, বিমলবাবু, আপনার কথা মতো কাজ করা হয়েছে, যদিও আপনার এ খেয়ালের কোনো অর্থই হয় না। বিমল হেসে বলল, আমার খেয়াল নিয়ে ভেবে আপনি দয়া করে মাথা খারাপ করবেন না। চলুন এখন আমরা বগলাবাবুর বাড়িতে যাই। কুমার, তুমিও আসবে নাকি? সে কথা আর বলতে, তুমি আর আমি হচ্ছি কায়া আর ছায়া। বগলাবাবুদের অট্টালিকার কাছে গিয়ে তারা দেখল বাড়ির সামনে কৌতূহলীদের বিষম ভিড়। ভিড় ঠেলে বাড়ির ভেতরে ঢুকে দেখল কয়েকজন প্রেততত্ত্ববিদ ও খবরের কাগজের রিপোর্টার প্রশ্নের পর প্রশ্নে বগলাবাবুকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সদানন্দবাবু বিমলের সঙ্গে বগলাবাবুর পরিচয় করিয়ে দিলেন। বিমল বলল, আমি প্রথমেই আপনাদের গুদাম ঘরে যেতে চাই। বগলাবাবু বললেন, আসুন এই পথে। একতলার দালান দিয়ে এগোতে এগোতে বিমল জিজ্ঞাসা করল, আচ্ছা বগলাবাবু, খালি ঘরে কি কোনো উপদ্রব হয় না? না, যেখানে মানুষ যায় ভূত যেন সেখানেই তার পিছনে। সে যেন আমাদের চোখের সামনে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চায়। ওই দেখুন কি কাণ্ড। দালানের দেওয়ালে একটা মস্ত গোল ঘড়ি টাঙানো ছিল। সেটাই হঠাৎ দেওয়াল থেকে খসে পড়তে মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেততত্ত্ববিদরা ও কাগজের রিপোর্টাররা প্রাণপণে পদচালনা করে এক মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কুমার বলল, আমি তো তাই চাই। বগলাবাবু থমকে দাঁড়িয়ে বললেন, এই আমার গুদাম ঘর। আপনাদের কথা মতো দরজার পাল্লার সঙ্গেই আমি কোলাপসেবল গেটটা তৈরি করে দিয়েছি, কিন্তু এতে কি উপকার হবে জানি না। গেটটা খুলে পরীক্ষা করতে করতে বিমল বলল, পৃথিবীতে যদি সত্যিই ভূত থাকে তাহলে কোনো উপকারই হবে না, কিন্তু মুখের কথা শেষ না করেই সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ালো। ঘরটি মাঝারি, কোথাও জানলা নেই বলে ভেতর দিকটা দিনের বেলাতেও অন্ধকার। চোখ চলে খালি দরজার কাছেই। সদানন্দবাবু অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই দেখুন বিমলবাবু, সেই দাগগুলো। পুরো ধুলোর ওপরে মানুষের পায়ের দাগ, সঙ্গে আরও যে চিহ্নগুলো রয়েছে তাকে পদচিহ্ন বলে সন্দেহ হয় না, কারণ মানুষ বা পশু কোনো জীবেরই পায়ের দাগ সেরকম নয়। 2 হাতের আঙুল ছড়িয়ে আঙুলের দাগগুলো ধুলোর উপর রাখলে এই রকম দাগ হতে পারে বটে, কিন্তু কেবল 2 হাতের ভর দিয়ে মানুষ তো হাঁটে না। হঠাৎ চেঁচিয়ে উঠল কুমার, বিমল, বিমল, আরে এদিকে এসো তাড়াতাড়ি।
এই দেখো, ধুলোর উপরে আবার নতুন দাগের সৃষ্টি হয়েছে। সবাই আড়ষ্ট ও স্তব্ধ হয়ে দেখতে লাগলো। জোড়া জোড়া দাগ ঘরের অন্ধকারের দিকে অগ্রসর হয়ে গেল। তারপরই কে প্রকাণ্ড একটা পিতলের গামলা তুলে মাটির উপরে আছড়ে ফেলল সশব্দে। বিমল বলে উঠল, শিগগির সবাই বাইরে চলুন। এক এক লাফে প্রত্যেকেই বাইরে এসে পড়ল। বিমল ক্ষিপ্র হাতে কোল্যাপসেবল গেট টেনে বড় বড় দুটো তালা লাগিয়ে ও দরজার পাল্লা বন্ধ করে দিল। তারপরেই ঘরের ভেতরে জেগে উঠল সে কি কান ফাটানো অমানসিক ক্রুদ্ধ গর্জন, এবং সঙ্গে সঙ্গে বন্ধ দরজার উপরে ভীষণ ধাক্কার পর ধাক্কা। সেরকম বিভৎস ও রক্ত ঠান্ডা করা গর্জন পৃথিবীর কোনো জীবের কণ্ঠেই কেউ কখনো শোনেনি। সে যেন একসঙ্গে সিংহ, বন্য মহিষ ও অজগরের উন্মত্ত চিৎকার। বিমল বিপুল আনন্দে বলে উঠল, হ্যাঁ, যা ভেবেছি তাই। বগলাবাবু, কেউ আপনাদের ওপর অত্যাচার করবে না। শত্রু এখন বন্দী। তার মানে? বৈঠকখানায় চলুন, বুঝিয়ে বলছি। সকলে বৈঠকখানায় গিয়ে বসল। বিমল বলতে লাগলো, দেখুন, আমি ভূত মানি না, কিন্তু প্রায় শুনি ভূতের অত্যাচারের গল্প। তাকে দেখা যায় না, অথচ সে ঢিল ছোঁড়ে, জিনিসপত্র ভাঙে, চেঁচায় বা নানান শব্দ করে। আমার বরাবরই বিশ্বাস ছিল এসব ভূতের কীর্তি নয়। আজ সেই বিশ্বাস আরও দৃঢ় হলো। সদানন্দবাবুর মুখে যখন শুনলাম এখানে যে উপদ্রব করছে তাকে দেখা যায় না বটে, কিন্তু ঘরের ভেতরে আসতে বা ঘর থেকে বেরোতে হলে তার দরজার দরকার হয়, তখনই বুঝলাম এই সব উপদ্রবের মূলে আছে কোনো অদৃশ্য জীব। আর ঘরে পুরো দরজা বন্ধ করলেই তাকে আটক করা যাবে। অদৃশ্য জীবের কথায় আশ্চর্য হবেন না। বাতাসও অদৃশ্য, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। অদৃশ্য হলেও মৃদু বাতাস হালকা নীড়ের জিনিস নিয়ে ছোঁড়াছুড়ি করতে পারে, এবং সেই বাতাসই যখন ঝড় হয়ে দাঁড়ায় তখন সে বাড়িঘরও উড়িয়ে নিয়ে যেতে পারে। মরুভূমির বালির ওপরে বা কোনো দিঘির জলের পটে বাতাস কত রকমের দাগ কাটে, তাকে বাতাসের পদচিহ্ন বলে ভুল হয় না। অদৃশ্য বাতাসের পক্ষে যা সম্ভব, অদৃশ্য জীবের পক্ষেও তা অসম্ভব নয়। ফুটবলের ভেতরে বাতাসকে বন্দি করা যায়, ঠিক সেই রকমভাবেই এই অদৃশ্য জীবকে আজ আমি ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে বন্দি করেছি। এই বিরাট বিশ্বে গ্রহে উপগ্রহে কত রকম রহস্যময় জীব আছে তা মানুষের অসম্পূর্ণ জ্ঞান এখনও সেরকমভাবে আবিষ্কার করতে পারেনি। এই তো সবে ওই হিমালয়ের দানব মানুষ, মানে যাকে আমরা ইয়েতি বলছি, তার সন্ধান জানা গিয়েছে। মঙ্গল গ্রহেও কোনো এক নতুন জীবের কথা সবে প্রকাশ পেয়েছে। সুতরাং চন্দ্র বা অন্যান্য কোনো গ্রহতেও যে কোনো রকম এরকম জীব নেই তা জোর করে বলা চলে না। কে জানে, তাদের মধ্যেও কোনো কোনো জীব বাতাসের মতো অদৃশ্য অথচ শক্তিমান কিনা। তাদেরই কেউ কেউ হয়তো পৃথিবীতে মাঝে মাঝে বেড়াতে আসে, আর আমরা তাদের ভূত ভেবে ভয় পাই। বগলাবাবু, আপনাদের বিভীষিকাকে আমি বন্দি করেছি। বেশি দিন ওখানে বন্ধ থাকলে হয়তো সে অনাহারে মৃত্যুবরণ করবে, আবার তাকে মুক্তি দিলেও আপনাদের সে আক্রমণ করবে। আপনাদের কর্তব্য আপনারাই স্থির করুন। আমি এখন বিদায় নিলাম। নমস্কার। শেষ হলো আজকের তৃতীয় গল্প, অদৃশ্যের কীর্তি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত বিমল কুমার অ্যাডভেঞ্চার সিরিজের 3টি গল্প, বনের ভিতর নতুন ভয়, পিশাচ ও অদৃশ্যের কীর্তি। বিমলের ভূমিকায় অঙ্কিত, কুমারের ভূমিকায় সম্রাট, বাড়িওয়ালা সদানন্দবাবু ও নিধিরামের ভূমিকায় শুভময়, বগলবাবুর ভূমিকায় আমি স্পন্দন। গল্প পাঠে সম্বুদ্ধ, সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা এবং পরিচালনায় অঙ্কিত, মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ও পাবলিসিটি স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য।
আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।